আমাদের আশেপাশে দৃশ্যমান অদৃশ্যমান এমন অনেক কিছু থাকে। মাঝে মাঝে আমরা বিশ্বাস করি, আবার কখনো কখনো নিজেকে বিশ্বাস করতে পারি না। কিন্তু এর মানে এই না যে আমাদের আশেপাশে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আমরা অস্বীকার করতে পারবো। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভূত হান্টের আজকের প্রোগ্রামটি শুনছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর আরেকটি কথা প্রতিদিনের মতো আমি আবারও মনে করিয়ে দিতে চাই, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন যেন আমাদের প্রতিদিনের নিত্য নতুন ঘটনা আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকে আমি যে ঘটনাটা পড়ব সেই ঘটনাটা পাঠিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার মেহেদি হাসান ভাই। তো আমরা তার মতো করেই পড়ার চেষ্টা করব। আর আমরা তো জানি যে এই ধরনের ভৌতিক অনেক ঘটনা অ্যাম্বুলেন্স ড্রাইভারদের সাথে ঘটে থাকে। ঠিক এমনই কোনো ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে, যেটা সত্য ঘটনা অবশ্যই আমাদেরকে মেইল করে পাঠাতে পারেন। আমাদের মেইল হচ্ছে bhuthhunt26@gmail.com। তাছাড়া স্পেলিংটা হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাছাড়া আপনার কাছে মেইল করা যদি খুব ঝামেলার মনে হয়, আপনি আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ঘটনাটা লিখে দিতে পারেন। সেক্ষেত্রে পরবর্তীতে আমরা আপনার সাথে যোগাযোগ করব। আপনার নাম্বার বা ইমেল অ্যাড্রেসও দিয়ে দিতে পারেন। তো আর দেরি না করে আমরা সরাসরি ঘটনায় ফিরে যাই। আমি ঘটনাটা পড়ছি একদম মেহেদি হাসান ভাইয়ের মতো করেই। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মেহেদি। আমি পেশাগত একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। আমার বাড়ি সাভারের আশুলিয়ার কোনো একটি এলাকায়। কাজের সুবাদে আমি শেওড়াপাড়ার একটি মেসে থাকি। ঘটনাটা 2024 সালের ডিসেম্বর মাসের। একদিন রাতে ছোট একটা ট্রিপ শেষ করে আমার হেল্পারকে গাড়ির চাবি বুঝিয়ে দিয়ে আমি মেসে চলে আসি। যেহেতু ছোট ট্রিপ ছিল তাই হেল্পার ছাড়াই ট্রিপ শেষ করে আসি। ততক্ষণে হেল্পার কিছুক্ষণ রেস্ট নিয়ে নিল, তাই হেল্পারকে ঢাকা মেডিকেলের সামনে থেকে গাড়ির চাবি বুঝিয়ে দিয়ে বলে আসি যেন কোনো ট্রিপ আসলে আমাকে ফোন দেয়। আমার হেল্পারের নাম ছিল রাকিব। সে খুবই সাহসী এবং দুরন্তর চালাক একটি ছেলে। তাকে যখন আমি রাতের ট্রিপ ম্যানেজ করার জন্য চাবি দিয়ে আসি, প্রায়শই সে কোনো না কোনোভাবে একটা ট্রিপ ম্যানেজ করেই ফেলে। ঘটনায় ফিরি। রাকিবকে চাবি দিয়ে আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার সেরে নেই। তখন রাতের আনুমানিক প্রায় 11টা বাজে। যেহেতু শীতের রাত তাই আর দেরি না করে আমি ঘুমিয়ে যাই। রাতে আমরা অ্যাম্বুলেন্স ড্রাইভাররা সবসময় মোবাইল খোলা এবং সাউন্ড বাড়িয়ে ঘুমাই। আমিও তার বিকল্প নই, তাই মোবাইল পাশে রেখেই ঘুমিয়ে যাই। হুট করে মোবাইলের সাউন্ডে আমার ঘুম ভাঙে। মোবাইলের ওপাশ থেকে রাকিব বলল, ওস্তাদ একটা ট্রিপ পাইছি, লাশ নিতে হইব বরিশাল গ্রামের বাড়িতে। কিন্তু ওস্তাদ লাশের সাথে কেউ নাই, কোনো আত্মীয় স্বজন নাই। বাড়িতে গেলে লাশের ভাই ভাড়ার টাকা দিব, অ্যাক্সিডেন্টের লাশ ওস্তাদ। সব শুনে আমি রাকিবকে বললাম, তুই এক কাজ কর, লাশের ডাক্তারের সার্টিফিকেট, পোস্টমর্টেম রিপোর্ট আর ছাড়পত্র রেডি কর, আমি আসতেছি। হয়তো অনেকে জানবেন বা এই পেশায় যারা আছেন তারা ভালো জানবেন, একটা লাশ মর্গ থেকে আউট করতে ডাক্তারের সার্টিফিকেট, পোস্টমর্টেম রিপোর্ট আর হাসপাতালের ছাড়পত্র লাগে। যেহেতু ঘণ্টাখানেকের কাজ, তাই আমি আর দেরি না করে উঠে রেডি হয়ে আস্তে ধীরে বের হয়ে যাই। রাত আনুমানিক 2টা। চারদিকে কুয়াশা ও চরম ঠান্ডা। যাই হোক, ঢাকা মেডিকেলের মর্গের সামনে গিয়ে দেখি রাকিব সব পেপার রেডি করে পুলিশের ক্লিয়ারেন্স নিয়ে নিয়েছে। শুধু লাশ গাড়িতে তোলার অপেক্ষা। দুজন মিলে লাশ বের করে গাড়িতে তুললাম। আমি আসলে কখনোই লাশ দেখি না বা দেখার চেষ্টাও করি না। এই কথা বললাম কেন? কারণ লাশ গাড়িতে তোলার পর পুলিশ ভাই বলল, মেহেদি ভাই লাশটা দেখবেন না? আমি বললাম, ভাই লাশ দেখে আমার কী লাভ? আমি ড্রাইভার মানুষ, পৌঁছে দেয়া আমার কাজ, পৌঁছে দিলে আমার কাজ শেষ। পুলিশ ভাই বলল, দেখেন ভাই, তাও লাশ একটা পুরুষের লাশ, কোনো সমস্যা নাই, লাশটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে। আমি লাশের মুখের কাপড়টা খুলে দেখি এর বীভৎস অবস্থা। এর চোখ বের হয়ে গেছে, মাথাটা পুরো থেতলে গেছে, মুখের 2টা চোয়াল চাপা হয়ে গেছে, মাথাটা একটা আয়তকার বক্সের মতো মনে হচ্ছে। যেহেতু অ্যাম্বুলেন্স চালাই সেক্ষেত্রে এমন লাশ প্রায়শই আমি দেখে অভ্যস্ত, কিন্তু এমন ঘন কুয়াশাময়ের শীতের রাতে তার পাশে লাশের এমন চেহারা দেখে হঠাৎ করে কেন যেন একটু বিরক্ত লাগলো আমার। আমি চাচ্ছিলাম না লাশটা নিয়ে যেতে, কারণ এর থেকে মারাত্মক দুর্গন্ধ বের হচ্ছে আর লাশের অবস্থা ভয়ঙ্কর। তাও বেশি টাকা অফার করায় রাকিবও বলেছিল, ওস্তাদ নিয়ে নেন, কালকে ট্রিপ পাই না পাই বলা যায় না। যেহেতু লাশের ফ্রিজিং গাড়ি এই মুহূর্তে ম্যানেজ হচ্ছিল না, তাই আর আগপাছ না ভেবে একটু লোভে পড়েই আমি ট্রিপটা নিয়ে নিই। আল্লাহর নাম নিয়ে আমার আর রাকিবের যাত্রা শুরু হয় ঢাকা মেডিকেল থেকে।
সাথে আছে একটি লাশ, যার থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হচ্ছে। রাত 3:30টায় আমরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তে গাড়ি থামাই একটি চায়ের দোকানে। চারদিকে নিস্তব্ধতা, ঝিঝি পোকার ডাক। রাতে ঠিকমতো ঘুমাতেও পারিনি, তাই ভাবলাম এক কাপ চা খেয়ে নেই। আমি চা খেতে নামলেও রাকিব নামেনি। বলল, ওস্তাদ আপনি যান, আমি একটু ঘুমাই। আমিও কিছু না বলে চলে গেলাম চা খেতে। 10 মিনিট পরে চা খাওয়া শেষ করে গাড়ি চালানো শুরু করলাম, আবার আল্লাহর নাম নিয়ে। নিস্তব্ধ রাত, রাকিব ঘুমাচ্ছে একদিকে। রাস্তায় যে বেশি একটা গাড়ির প্রেশার ছিল তেমন না, মাঝে মাঝে 2-1টা করে গাড়ি যাচ্ছে। আমি নীরবে গাড়ি চালিয়ে যাচ্ছি। কেমন যেন খুব একা লাগছিল নিজের কাছে। রাকিব সজাগ থাকলে সবসময় তার মুখে কথা চলতেই থাকে। সে যেহেতু ঘুমায় তাই হয়তো এমন লাগছিল। আস্তে আস্তে আমার কাছে মনে হচ্ছে গাড়িটা তুলছে, ঠিক ডিঙি নৌকা পানিতে যেমন তোলে। ভাবলাম রাতে যেহেতু ঘুম হয় নাই তাই হয়তো ঘুমে এমনটা মনে হচ্ছে। কিন্তু গাড়ির দোলা এতটাই বেড়েছিল, ভাবলাম গাড়িটা বন্ধ করে দেখি। পরক্ষণেই গাড়ি সাইড করে বন্ধ করলাম, কিন্তু গাড়ি থামিয়ে দেখলাম কোনো ধরনের কোনো সমস্যাই নেই। হয়তো আমার মনের কোনো ভ্রম ছিল। তাই আর দেরি না করে গাড়ি স্টার্ট দেই, কিন্তু এবার গাড়ি স্টার্ট হচ্ছে না। বারবার গাড়ি স্টার্ট দিচ্ছি, কোনোভাবেই গাড়ি স্টার্টই হচ্ছে না। দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। রাস্তাটাও কেমন যেন নীরব হয়ে আছে। রাস্তার পাশে কোনো দোকান, বাড়ি ঘর কিছুই নেই। চারদিকে নিস্তব্ধতা আর নীরবতা। হুট করেই একটা উটকো আষ্টে গন্ধ নাকে ভাসতে লাগলো। প্রতিটা সেকেন্ড যেন আমার কাছে নিজেকে খুব একা মনে হচ্ছে। হুট করেই নীরবতা কাটিয়ে রাকিব নড়াচড়া দিয়ে ঘুম থেকে উঠে গেল আর বলল, কি ওস্তাদ দাঁড়ায় আছেন কেন, চলে আসছি নাকি? আমি বললাম, না, কি বলস, মাত্র তো টেকের হাট পার হলাম, গাড়ি স্টার্ট নিচ্ছে না, ফুয়েল তো লোডই আছে। রাকিব বলল, কি কন দেখি আবার স্টার্ট লন তো। রাকিবের কথা মতো আমি গাড়ি আবার স্টার্ট করলাম। এবার সাথে সাথেই গাড়ি স্টার্ট হয়ে গেল। মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে আবার গাড়ি চালানো শুরু করলাম। মনে মনে ভাবলাম, কি হচ্ছে আমার সাথে আজকে এগুলো? এমন তো কখনো হয়নি। আজকে 6 বছর যাবৎ অ্যাম্বুলেন্স চালাই, বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাই, কিন্তু এমন ঘটনা কখনো আমার সাথে ঘটেনি। সাথে সাথেই রাকিব বলে ওঠে, ওস্তাদ কেমন জানি একটা মাছের আষ্টে গন্ধ, আপনি কি পাইতেছেন? আমি বললাম, আমিও পাচ্ছি, কিন্তু গ্লাস তো সব বন্ধ, বুঝলাম না গন্ধটা আসলে আসছে কোত্থেকে। দেখ তো পিছে সব ঠিক আছে কিনা, ফ্রন্ট মিররটা অন্ধকারে বোঝা যায় না। হুট করেই রাকিব বলল, ওস্তাদ লাশ থেকে তো রক্ত পড়তেছে, ফ্লোরেও গড়াই গেছে রক্ত। আমি বললাম, কি কস, লাশ থেকে রক্ত পড়বো কেন? আপনারা হয়তো অনেকেই জানবেন, বা এই লাইনে যারা আছেন তারা জানবেন, একটা লাশ ময়নাতদন্ত শেষ করার সময় যদি কোনো বহমান রক্ত থাকে সেটা ডোমরা পরিষ্কার করে ফেলে, আর এত লম্বা একটা সময় পার করলে লাশের রক্ত পরিষ্কার না করলেও এটা জমাট বেঁধে যাওয়ার কথা। সুতরাং রক্ত গড়িয়ে পড়ার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, ঘটনায় ফিরি। আমি গাড়ি রাস্তার একপাশে থামিয়ে রাকিবকে বলি, রাকিব গিয়ে পেছনের ডালা খুলে চেক দে কোথা থেকে রক্ত আসছে। রাকিব বলে, ওস্তাদ আপনি সহ আসেন, আমার কেমন জানি সব একটু উল্টাপাল্টা লাগতেছে। রাস্তার দুই পাশে নিস্তব্ধ খোলা বিল, চারদিক থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। রাস্তা জুড়ে কোনো গাড়ি নেই, ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে সব। 20 ফুট দূরেই আর কিছু দেখা যাচ্ছে না। চারদিকের পরিবেশও যেন ভুতুড়ে হয়ে আছে। যাই হোক, আমিও গাড়ি থেকে নামি। দুজন মিলে ডালা খুলে দেখি পেছনে সব কিছুই স্বাভাবিক, কোনো রক্তের চিহ্নটুকুও নেই। রাকিব বলে, ওস্তাদ আমি নিজের চোখে দেখছি, পুরা গাড়ির ফ্লোরে রক্ত পড়া ছিল। আপনি জানেন এই নির্জন রাস্তায় আমি আপনাকে মিথ্যা কথা কেন বলবো? শুরুতেই বলছি, রাকিব অত্যন্ত সাহসী একটা ছেলে, কিন্তু আমি যতটুকু তাকে জানি সে এমন মিথ্যা বা দুষ্টামি এটলিস্ট এই সময়ে এসে করবে না। আমিও বুঝতে পারি আমাদের সাথে আজ এমন কিছু হচ্ছে যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। আমিও আর দেরি না করে আয়তাল কুরসি পড়া শুরু করি এবং তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দেই। রাস্তা যেন কোনোভাবেই শেষ হচ্ছে না। আস্তে আস্তে গাড়ি ভার হয়ে আসছে, যেন গাড়িতে 15 থেকে 20 জন যাত্রী উঠে গেছে। কিছুক্ষণ পর গাড়ির ব্যাগডালায় খটখট খটখট করে আওয়াজ হচ্ছে, সাথে মাছের আষ্টে গন্ধ। মনে মনে যত দোয়াদুরুদ পারি পড়া শুরু করেছি। রাকিবও চুপ হয়ে আছে, সে বিড়বিড় করে কি যেন পড়ছে। আমি বুঝতে পারলাম সে সাহসী হলেও আজকে তার সাহস ভেঙে গেছে। দুজনেই আল্লাহর কাছে প্রার্থনা শুরু করলাম। হুট করে প্রায় 100 গজ সামনে দেখি একটা মেয়ে বাচ্চা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে।
রাকিব বলে ওঠে, ওস্তাদ রাস্তায় দেখছেন ওইটা কি? ওস্তাদ গাড়ি থামাইয়েন না, ওস্তাদ আপনার পায়ে পড়ি, কোনোভাবেই গাড়ি থামাইয়েন না, থামাইলেই আমাদের ক্ষতি হয়ে যাবে, আপনি ডানে দিয়া পার হয়ে যান। আমিও বুঝতে পারি এখানে গাড়ি থামানো যাবে না, তাই মেয়েটিকে বামে রেখে আমি ডান দিক দিয়ে বের হয়ে যাই। সাথে সাথে দূরে একটা মসজিদ থেকে আজান ভেসে আসে। গাড়ির গতি যেন হুট করেই বেড়ে যায়, চারদিকে আষ্টে গন্ধও চলে যায়, সাথে সাথে একটা পরিষ্কার গন্ধ নাকে আসে। সাথে সাথে আমি জানালার গ্লাস খুলে দেই। আমি আর রাকিব একটা বড় নিঃশ্বাস নেই, যেন আল্লাহ নিজে আমাদেরকে অন্তরের পানি ফিরিয়ে দিয়েছে। যাই হোক, কিছুক্ষণ পর রাতের নিস্তব্ধতা অন্ধকার ভেদ করে সকালের মিষ্টি আলোয় ফুটে ওঠে। সকাল 9টায় আমরা লাশ নিয়ে তার গ্রামের বাড়িতে পৌঁছাই। লাশের ভাই আমাদেরকে দেনা পাওনা যা আছে সব বুঝিয়ে দেয়। আমরা আর পিছনে না ফিরে সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা হই। আলহামদুলিল্লাহ, আসার পথে কোনো সমস্যা হয়নি। সহি সালামতে আমরা ঢাকায় ফিরে আসতে পেরেছি। এরপর থেকে আমাদের সাথে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু একটা প্রতিজ্ঞা করি, আর কখনো এমন আধা গলা লাশ নিয়ে রাতে বের হব না। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। লেখায় কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেহেদী ভাইকে এমন অসাধারণ এবং বাস্তব একটা ঘটনা আমাদের লিসেনার্সদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা আর দেরি না করে আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব। আমাদের পরবর্তী ঘটনাটা পাঠিয়েছেন নাইমুর রহমান ভাই। তিনি তার শ্বশুরের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদেরকে ইমেল করে পাঠিয়েছেন। আমি তার মতো করে এই ঘটনাটা পড়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নাইমুর রহমান। আমার বাড়ি হচ্ছে কুমিল্লার দেবিদ্বারের একটি গ্রামে। আজকে যে ঘটনাটি বলবো সেটি ঘটেছে আমার শ্বশুরের সাথে। আমি আগে এই ভূত প্রেত বিশ্বাস করতাম না, ঠাট্টা বিদ্রুপ করতাম, কিন্তু এই ঘটনাটি শোনার পর ভূত প্রেতের প্রতি আলাদা একটা ভয় কাজ করা শুরু করে। আর কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাই। আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইলে। আপনারা যারা চেনেন তারা জানেন এখানে রয়েছে যমুনা নদী, যা জামালপুর সিরাজগঞ্জ দিয়েও কিছু অংশ বিস্তৃত। আমার শ্বশুর মাছ ধরতেন, এটা তার একটা পেশা ছিল। তিনি আমাকে যেভাবে বলেছেন আমি তার চরিত্রেই সেভাবে আপনাকে বলছি। আমি প্রতিদিনের মতো খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। কিছুটা রাত হওয়ার পর প্রায় 12টার দিকে ঘরের দরজা কে যেন কড়া দিচ্ছে। মনে হয় কেউ এসেছে। আমি গিয়ে দরজা খুললাম, দেখলাম আমার চাচাতো ভাই রফিক, যার সাথে আমি সবসময় মাছ ধরি। দিনের বেলা বিশেষ করে রাতের বেলায় বেশি মাছ ধরা হয়। তার সাথে অনেক মাছ ধরা হয়েছে এবং অনেক মাছ ধরার অভিজ্ঞতা আমার আছে। রাত 2টা কি 3টা পর্যন্ত মাছ ধরতাম। ফজরের আজান দিয়ে দিত মাছ ধরতে ধরতে। যাই হোক, তাকে আমি দেখে কিছুটা অবাক হই, কারণ সে এত রাতে কেন এসেছে, যখন রাতে মাছ ধরার কোনো কথাই ছিল না। যদি কথা থাকতো তাহলে বিকালেই সে আমাকে জানাতে পারত এবং আমরা প্রস্তুতি নিয়ে রাতে বের হতাম, কারণ মাছ ধরার জন্য একটু প্রস্তুতির প্রয়োজন হয়। কিন্তু কোনো প্রস্তুতি আমাদের ছিল না। সে এত রাতে কিসের জন্য এসেছে তাহলে? এই চিন্তাগুলো আমার মাথায় ঘুরছিল। তখনই রফিক বলল, ভাই চলেন মাছ ধরতে যাব। আমি বললাম, আজকে তো মাছ ধরার কোনো কথা ছিল না, তুমি তো আমাকে আগে কিছুই বলনি। রফিক বলল, ভাই আমি তো আজকে আমার বোনের বাড়িতে গিয়েছিলাম, তাই আপনাকে বলতে পারিনি। আজকে অনেক ভালো মাছ পাওয়া যাবে, আসেন। আমরা বেশিরভাগ সময় রাতে মাছ ধরতাম, কারণ রাতে মাছগুলো পানির উপরে চলে আসে, তখন অনেক মাছ ধরা যায়। তখন তার কথায় আমি মাছ ধরার জন্য তার সাথে জাল আর চল নিয়ে বের হয়ে গেলাম নদীতে মাছ ধরবো বলে। নৌকাতে করে জাল ও চল নিয়ে মাছ ধরার চেষ্টা করছিলাম। আমাদের ভাষায় চল হচ্ছে টেটা, একটা বাঁশের মাথায় কিছু লোহার লম্বা লম্বা কাটা থাকে। অনেকক্ষণ হয়ে গেল, আমি দেখলাম আমার শুধুমাত্র 5 থেকে 6টা মাছ ধরা হয়েছে। ওইদিকে ফিরে দেখি আমার চাচাতো ভাই জাল ভর্তি করে মাছ তুলেছে। আমি একটু অবাক হই। আমি তো তার সাথেই মাছ ধরছি, কিন্তু আমার মাত্র কয়েকটা ধরা হয়েছে, কিন্তু সে একটু পর পর খালি জাল ভর্তি মাছ তুলছে। আর রফিকের কাছে অনেকগুলো মাছ জমা হয়ে গেছে। থাক, আমি আর ওইদিকে মন দেইনি। আমরা আস্তে আস্তে নদীর গভীরে চলে যাচ্ছিলাম। রাত যখন মধ্যরাত, আমার তখন ঘুম পাচ্ছিল। ঘুম কাটানোর জন্য আমি তার সাথে কথা বলার চেষ্টা করলাম। আমি তার সাথে ঠিকই কথা বলছি, কিন্তু সে আমার কোনো কথায় কোনো সাড়া দিচ্ছে না। এমন না যে সে আমার কোনো কথা শুনছে না, সে আমার পাশেই স্পষ্ট সব কথা শুনছে। আমি অনেকক্ষণ ধরে তাকে ডাকছি, কিন্তু সে আমার ডাকে সাড়া দিচ্ছে না। আমার সন্দেহ হলো
আমি দেখলাম নদীতে মাছ ধরতে ধরতে আমাদের নৌকাটা দোয়াওয়ের দিকে যাচ্ছে। আগে বলে নেই, দোয়াও হচ্ছে এমন একটা জায়গা যেখানে রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাও ওখানে মানুষ, গরু, ছাগল এসব পশুকে মেরে ফেলা হয়। জায়গাটা এতটাই খারাপ, লোকেরা বলে ওইটা শয়তানের আস্তানা। মাছ ধরতে ধরতে কখন যে ওইখানে চলে গেলাম বুঝতেও পারলাম না। আমি আমার চাচাতো ভাইকে ডাকা শুরু করলাম, কিন্তু সে আমার কোনো কথা যেন শুনছেই না। মনে হচ্ছে সে শুনেও কিছু বলতে চাচ্ছে না। তখন নদীর স্রোত আমাদেরকে টেনে ওই ভয়ঙ্কর জায়গাটায় নিয়ে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করছি, নৌকাটাকে কোনোভাবেই আমি ঠেকিয়ে রাখতে পারছি না, কিন্তু মনে হয় স্রোত আমাকে নৌকাটা আটকে রাখতে দিচ্ছে না। মনে হচ্ছে স্রোত আমাদের টেনে নিয়ে যাচ্ছে ওখানে। আমার চাচাতো ভাই হঠাৎ অট্টহাসি দিয়ে বলল, কিরে ভয় পাচ্ছিস? মাছ খাবি? অনেক মজা, খেয়ে দেখ। আমি তার দিকে তাকিয়ে রইলাম ভয়ের চোখে। সে দেখি তখন জালের মধ্যে থেকে কাঁচা মাছগুলোকে খাওয়া শুরু করলো। একটার পর একটা করে সে কাঁচা মাছ আমার সামনে খেয়েই যাচ্ছে, রক্তে তার মুখ লাল হয়ে যাচ্ছে। আমি দেখে আর বোঝার বাকি রইল না কিছু। আমি তখন কোনো উপায় না পেয়ে নদীতে ঝাঁপ দিলাম জীবন বাঁচানোর জন্য। সে পিছন থেকে আমায় অনবরত ডাকতে থাকে মাছ খাওয়ার জন্য। এক পর্যায়ে সেও পানিতে লাফ দেয় হাতে মাছ নিয়ে। আমি আর কিছু না ভেবে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে সাঁতার কাটতে থাকি। প্রায় 20 মিনিট টানা সাঁতার কেটেছি। আমি এর মধ্যে কয়েকবার তার ডাক শুনেছি পিছন থেকে। 20 মিনিট সাঁতার কাটার পর আমি মাটির ছোঁয়া পাই। খুব দ্রুত পানি থেকে উঠে চিৎকার করতে করতে দৌড়াতে থাকি। এক পর্যায়ে কিসের সাথে যেন ধাক্কা খেয়ে আমি মাটিতে পড়ে যাই। এরপর আমার সাথে আর কি হয়েছে আমি জানি না। চোখ খুলে দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি। ঘরের মানুষ থেকে জানতে পারি সকালে 2 জন কৃষক জমি চাষ করতে গিয়ে আমাকে অজ্ঞান অবস্থায় পেয়েছে। আমার শরীর পরদিন সকাল থেকেই জ্বরে পুড়ে যাচ্ছিল। আল্লাহর রহমতে ওই সময় আমি আমার জীবনটা বাঁচিয়ে বাড়িতে ফিরতে পারলাম। তারপর পুরো ঘটনাটা ঘরের সবাইকে জানালাম। ওই দিন বিকালবেলায় আমি আমার ওই চাচাতো ভাই রফিকের বাড়িতে গেলাম। যাওয়ার পর দেখলাম রফিকের ঘরে কেউ নেই, ঘর তালা। পাশের বাসার আত্মীয়কে জিজ্ঞাসা করলে তিনি বললেন রফিক তো তার বোনের বাড়িতে গিয়েছে। এই ছিল আমার ছোট্ট একটি ঘটনা। জানি না কতটা সাজিয়ে বলতে পেরেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমার কাছে আরও ঘটনা আছে, আমার এক বন্ধুকে নিয়ে, আরেকটা আমার ভাইকে নিয়ে, আমাদের নিজের বাড়ি নিয়েও আরও অনেক ঘটনা আছে। সুযোগ পেলে বলবো একদিন। আসসালামু আলাইকুম।